রাধে রাধে বন্ধুরা, আজ আমি আপনাদের আবার নিয়ে চলেছি আপনাদের সবার প্রিয় নবদ্বীপ ধাম। এটি নবদ্বীপ সিরিজের দ্বিতীয় পর্বের ভিডিও। এখানে থাকবে নতুন কিছু মন্দিরের সন্ধান, যা দর্শক মহলে অত্যন্ত জনপ্রিয়। আপনারা যারা প্রথম পর্বের ভিডিও দেখেছেন তারা তো জানেন আমার বাড়ি নবদ্বীপ ধাম। আশা করছি এই পর্বেও আমি আপনাদের সঠিকভাবে গাইড করতে পারবো। চলুন শুরু করা যাক। আর হ্যাঁ, ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। গঙ্গার বুকে সোনার দ্বীপ, প্রেমে জাগলো নবদ্বীপ, অশ্রুভক্তি আনন্দের সুর, গৌরাঙ্গ নামে ভরে অন্তরপুর। ওয়েলকাম টু ভবঘুরে মন। নবদ্বীপ আপনারা কিভাবে আসবেন তার সম্পূর্ণ ডিটেলস আমার প্রথম পর্বের ভিডিওতে দেওয়া আছে, আপনারা চাইলে ওই ভিডিওটি দেখে নিতে পারেন। চলুন আজ শুরু করা যাক প্রথম মন্দিরকে দিয়ে। আমরা এখন চলে এসেছি শ্রী চৈতন্য মহাপ্রভুর দ্বিতীয় স্ত্রী বিষ্ণুপ্রিয়া দেবীর জন্মস্থানে। এটি নবদ্বীপ ধাম স্টেশনের পরবর্তী স্টেশন বিষ্ণুপ্রিয়া হল্ট স্টেশনের কাছেই অবস্থিত। বিষ্ণুপ্রিয়া দেবী ছিলেন ষোড়শ শতকের একজন বিদুষী নারী। তার পিতার নাম ছিল সনাতন মিশ্র। শ্রীমন্ত বিশ্বম্ভর মিশ্র অর্থাৎ নিমাই পণ্ডিতের সাথে তার বিয়ে হয়েছিল। তিনি ছিলেন নিমাই পণ্ডিতের দ্বিতীয় স্ত্রী। এই হলো গৌর বিষ্ণুপ্রিয়া মন্দির। এখানে গৌরাঙ্গ মহাপ্রভু আর বিষ্ণুপ্রিয়া দেবীর মূর্তি রয়েছে। ইতিহাস থেকে জানা যায় শ্রী চৈতন্য মহাপ্রভু গৃহত্যাগ করার পর তিনি প্রচুর কষ্ট পেয়েছিলেন। স্বামী বিরহ যন্ত্রণায় তিনি বাকি জীবনটা উৎসর্গ করেন ভগবান শিবার জন্য। এইবার আমরা এগিয়ে চললাম নবদ্বীপ প্রাচীন মায়াপুরের উদ্দেশ্যে, যেখানে রয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। চলুন এগিয়ে যাওয়া যাক। আমরা এখন চলে এসেছি শ্রী চৈতন্যের জন্মস্থানে। চলুন ভেতরে ঢুকে পড়া যাক আর আপনাদেরকেও ঘুরিয়ে দেখাই এই পবিত্র স্থানটি। 1486 খ্রিস্টাব্দে চৈতন্য মহাপ্রভু ফাল্গুনী পূর্ণিমার সন্ধ্যাকালে সিংহলগ্নে চন্দ্রগ্রহণের সময় নদিয়ার নবদ্বীপে জন্মগ্রহণ করেছিলেন। তাহার পিতার নাম ছিল জগন্নাথ মিশ্র এবং মাতা শচী দেবী। এই সেই বিখ্যাত মূর্তি যেখানে শচী মাতা নিমাইকে কোলে করে বসে আছেন। শ্রীচৈতন্যের জন্মস্থান নিয়ে যে কনফ্লিক্ট রয়েছে সেটা নিয়ে আমি আমার প্রথম পর্বের ভিডিওতে আলোচনা করেছি, তাই এইখানে আর সে কথা বলে দীর্ঘায়িত করলাম না। শ্রী চৈতন্য মহাপ্রভুর পিতামাতা প্রদত্ত নাম ছিল বিশ্বম্ভর মিশ্র। কিশোরাবস্থায় তার পিতৃবিয়োগ ঘটে। প্রথম যৌবনে তিনি ছিলেন স্বনামধন্য পণ্ডিত। হিন্দু ধর্মের জাতিভেদ প্রথাকে উপেক্ষা করে তিনি সমাজের নিম্নবর্গীয় মানুষদের বুকে জড়িয়ে ধরে হরিবোল ধ্বনি বিতরণ করতেন। হরিনাম প্রচারে মৃদঙ্গ করতাল সহযোগে অনুগামীদের নিয়ে নবদ্বীপের রাজপথে নগর সংকীর্তনে বের হতেন। সর্বসাধারণের মধ্যে ভক্তিধর্ম প্রচারে শ্রী চৈতন্য মহাপ্রভু কীর্তনকেই মাধ্যম হিসেবে ব্যবহার করেছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন সন্ন্যাস ধর্ম গ্রহণ করেন আর গৃহত্যাগী হন, তখন তিনি এই ঘাট পার হয়েই কাটোয়া পৌঁছেছিলেন। সমস্ত দয়া মায়া বিসর্জন দিয়ে পত্নী আর মাতাকে ছেড়ে তিনি সন্ন্যাস গ্রহণ করেছিলেন, আর সেই থেকেই এই ঘাটের নাম নিদয়া ঘাট। নিদয়া ঘাট দেখে এখন আমরা চলে এসেছি নরহরি ধামে। এই হলো নরহরি ধাম আশ্রম। এখানে থাকার সুব্যবস্থা রয়েছে এবং দুপুরে খাওয়ার প্রসাদও পাওয়া যায়। সমস্ত ডিটেলস স্ক্রিনে দেওয়া রয়েছে, আপনারা চাইলে পজ করে দেখে নিতে পারেন।
এই আশ্রমের ভেতরে রয়েছে রাধাকৃষ্ণের যুগল মূর্তি, গোপাল এবং অন্যান্য দেবদেবী। এইবার আমরা এগিয়ে চললাম আশ্রমের বিপরীত দিকে থাকা 60 ফুটের মহাপ্রভুর মূর্তি দেখতে। এখানে ঢুকতে গেলে 10 টাকা প্রবেশ মূল্য লাগে। এই আর্টিফিশিয়াল গড়ে ওঠা জায়গাটির মধ্যে রয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভুর বিভিন্ন লীলাবিলাসের কাহিনী। এছাড়াও শ্রীকৃষ্ণের রাসলীলা এবং বিভিন্ন পৌরাণিক কাহিনী তুলে ধরা রয়েছে। এইসব দেবদেবীদের মূর্তি আর সুন্দর বাগানের মধ্যে দিয়ে আপনারা পৌঁছে যাবেন মেন মিউজিয়ামের দিকে। আর এইখানে আসলে আপনাদের মন যেন শ্রীচৈতন্য ভক্তিতে ভরে উঠবে। এই হলো সেই মিউজিয়াম, যার ভেতরে কাচের মধ্যে বিভিন্ন পৌরাণিক কাহিনীকে মূর্তির মাধ্যমে সুন্দর করে প্রদর্শিত করা হয়েছে। আর উপরে সেই সম্পর্কে বিভিন্ন কাহিনী লেখা রয়েছে। নবদ্বীপ ভ্রমণ করতে আসলে শ্রীচৈতন্যের জন্মস্থানের পাশাপাশি এই 60 ফুটের চৈতন্য মহাপ্রভুর মূর্তি আর এই মিউজিয়ামটি একেবারেই মিস করবেন না। এখানে আসলে আপনার মন ভক্তিতে ভরে উঠবে এবং শান্তিময় হয়ে উঠবে আপনার জীবন। ছোটবেলায় দিদা ঠাকুমার মুখে যে সমস্ত পৌরাণিক কাহিনী শুনে আমরা বড় হয়েছিলাম, তা স্বচক্ষে দেখতে পেয়ে যেন সেই ছেলেবেলায় ফিরে যাই। এই হলো শ্রী চৈতন্য মহাপ্রভুর সেই 60 ফুটের মূর্তি। দেখলেই যেন ভক্তিতে মাথা নত হয়ে আসে। আমি আগেই বলেছি, আমাদের নবদ্বীপ হলো মন্দিরের শহর। এখানে অলিতে গলিতে বিভিন্ন মঠ মন্দির রয়েছে। তেমনি আমরা এখন জন্মস্থান দেখে পৌঁছে গেলাম নবদ্বীপ গানতলা রোডে অবস্থিত বলদেব জিউ মন্দিরে। বলদেব জিউ মন্দির নবদ্বীপের অন্যতম প্রাচীন এবং গুরুত্বপূর্ণ মন্দির। এই মন্দিরের ইতিহাস গৌড়ীয় বৈষ্ণব ধর্মের সাথে জড়িয়ে আছে। বলদেব জিউকে গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের অন্যতম গুরুত্বপূর্ণ দেবতা হিসেবে মনে করা হয়। এই মন্দিরে নিত্যানন্দকে বলদেব রূপে পূজা করা হয়। নিত্যানন্দ ছিলেন শ্রী চৈতন্যদেবের ঘনিষ্ঠ সহচর। এই মন্দিরের ইতিহাস শ্রী চৈতন্যদেবের সাথে সম্পর্কিত। এই মন্দিরে প্রসাদ গ্রহণ এবং রাতে থাকার সুব্যবস্থা রয়েছে। আপনারা যদি এখানে থাকতে চান তাহলে ডেসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করে নেবেন। বলদেব জিউ মন্দির থেকে বেরিয়ে কয়েক পা হেঁটে এসে মোড়ের মাথা থেকে রাস্তার ডান দিকেই পড়বে গোবিন্দবাড়ি। নবদ্বীপের প্রাচীনতম মন্দিরগুলির মধ্যে অন্যতম হল এই গোবিন্দবাড়ি মন্দির। 1925 সালে 16 ফেব্রুয়ারি এটি প্রতিষ্ঠা করা হয়েছিল। প্রায় 100 বছরের পুরনো এই মন্দির। শ্রী শ্রী ভুবনেশ্বর সাধু গানতলা রোডে এই মন্দিরটি। এই মন্দিরের পূজিত দেবতা রাধাকৃষ্ণ, মহাপ্রভু এবং অন্যান্য দেবদেবী। এই মন্দিরে ভোগ প্রসাদ গ্রহণের সুব্যবস্থা রয়েছে। তার সম্পূর্ণ ডিটেলস আমি আমার নবদ্বীপ সিরিজের প্রথম পর্বের ভিডিওতে দেখিয়েছি। আপনারা চাইলে ওই ভিডিওটি একবার দেখে নিতে পারেন। এইবার আমরা চলে এসেছি নবদ্বীপের বিখ্যাত মহাপ্রভু পাড়া রোডের ধামেশ্বর মহাপ্রভু বাড়িতে। এই মহাপ্রভু পাড়ায় আপনারা ধামেশ্বর মন্দির ছাড়াও আরও কয়েকটি মন্দির দেখতে পেয়ে যাবেন। তার মধ্যে দুটো মন্দিরের ডিটেলস আমার নবদ্বীপ সিরিজের প্রথম পর্বের ভিডিওতে আছে, আপনারা চাইলে সেখানে দেখে নিতে পারেন। এই মন্দিরটি প্রতিষ্ঠা হয়েছিল 1828 খ্রিস্টাব্দে। ধামেশ্বর মহাপ্রভু মন্দিরের বিষ্ণুপ্রিয়া দেবী পূজিত শ্রী বিগ্রহ নবদ্বীপের অন্যতম প্রধান আকর্ষণ। মহাপ্রভুর সন্ন্যাস গ্রহণের পর বিষ্ণুপ্রিয়া দেবী স্বপ্নাদেশ পেয়ে বংশীদাস নবীন ভাস্করকে ডেকে প্রভুর বাড়ির নিম গাছটি দিয়ে
মহাপ্রভুর এক অপরূপ দারু বিগ্রহ নির্মাণ করান। এই হলো মহাপ্রভুর পাদুকা, যা অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। এই মন্দিরের আরেকটি বিশেষত্ব হলো দিনের কোনো এক নির্দিষ্ট সময়ে ভগবানের এই মূর্তিকে বিষ্ণুপ্রিয়া মাতা হিসেবেও শাড়ি পরিয়ে সুসজ্জিত করা হয়। এইবার আমরা এগিয়ে চললাম নবদ্বীপের বিখ্যাত পোড়ামাতালা মন্দিরে। পোড়ামা নবদ্বীপের অধিষ্ঠাত্রী দেবী। এই পোড়ামা বিদ্যাজননী নামে পরিচিতা। বটবৃক্ষ মূলে দুটো ইটের ওপর সংস্থাপিত ঘটে দক্ষিণাকালিকার ধ্যানে দেবীর নিত্য পূজা হয়। পোড়ামাতালার প্রাচীনত্ব সম্পর্কে কোনো সঠিক ধারণা পাওয়া যায় না। কোনো এক সময় বটবৃক্ষ অগ্নিদগ্ধ হলে সেই স্থানে পোড়া বটতলা ও দেবী পোড়ামা বা বিদ্যাজননী নামে খ্যাত হয়। আবার অনেকে পড়ুয়ার মা অর্থে বিদ্যা দেবী বা নীল সরস্বতী মনে করেন। সারা বছর এই মা দক্ষিণাকালিকার ধ্যানে পূজা হলেও সরস্বতী পূজার দিন নীল সরস্বতীর ধ্যানেই দেবীর পূজা করা হয়। পোড়ামা মন্দিরের ডান দিকেই রয়েছে এই মা ভবতারিণীর মন্দিরটি। কথিত আছে মহারাজ গিরিশচন্দ্রের আদেশে কোনো এক অজ্ঞাত শিল্পী গণেশ মূর্তি থেকে মহারাজার আরাধ্য দেবী আনন্দময়ীর প্রতিমা তৈরি করেন এবং দেবী মূর্তির নামকরণ করা হয় ভবতারিণী। আর এই হলো ভবতারণ শিব মন্দির। ১৬৮৩ সাল থেকে ১৬৯৪ সালের মধ্যে রাজা রুদ্র রায় এই শিব মূর্তিটি প্রতিস্থাপন করেছিলেন বলে মনে করা হয়। এইবার আমরা চলে এসেছি নবদ্বীপ শিবাসঙ্গন রোডের সোনার গৌরাঙ্গ মন্দিরে। চলুন ঘুরে দেখি এই সুন্দর মন্দিরটি। এই মন্দিরটি অনেকটা পুরনো দিনের বাড়ির মতো দেখতে। শ্রী চৈতন্য মহাপ্রভুর গায়ের রং ছিল সোনার মতো উজ্জ্বল, তাই এই মন্দিরে মহাপ্রভুর যে মূর্তিটি পুজো করা হয় সেটা সোনার গৌরাঙ্গ নামে পূজিত হন। ৩ ফুট উচ্চতা বিশিষ্ট অষ্টধাতুর অপরূপ গৌরাঙ্গ মূর্তি ছাড়াও এখানে কাষ্ঠ নির্মিত গৌর নিতাই, বিষ্ণুপ্রিয়া দেবী এবং শ্রীকৃষ্ণের সুন্দর বিগ্রহ রয়েছে। এই শ্রীবাসঙ্গন রোডে আপনারা সোনার গৌরাঙ্গ ছাড়াও শ্রীবাসঙ্গন মন্দির, সমাজবাড়ি, টোটাল 3টে মন্দির পেয়ে যাবেন। সমাজবাড়ি নিয়ে ভিডিও আমি আমার প্রথম পর্বে দেখিয়েছি। এখন চলুন আমরা শ্রীবাসঙ্গন মন্দির ঘুরে দেখি। তোতা রামদাস বাবাজির শিষ্য লক্ষ্মণ দাস পুরাণগঞ্জের রাধিকলুর ভিটায় ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধে শিবসঙ্গন প্রতিষ্ঠা করেন। এই অঙ্গন গঙ্গাগর্ভে নিমজ্জিত হলে নবদ্বীপের কংস ব্যবসায়ী গুরুদাস দাস 1870 খ্রিস্টাব্দে বর্তমান শিবাসঙ্গন প্রতিষ্ঠা করেন। এখানে মাতা বসুধা ও মাতা জাহ্নবা সহ নিত্যানন্দ প্রভু এবং পঞ্চতত্ত্ব ছাড়াও 37 জন চৈতন্য পরিকরের সুসমণ্ডিত দারু বিগ্রহ পূজিত হয়। এইবার আমরা চলে এসেছি নবদ্বীপের বিখ্যাত ঘাট রানীর ঘাটে। নবদ্বীপের সৌন্দর্য এবং এই ঘাট সম্পর্কে আমি যত বলবো ততই কম বলা হবে। আপনারা এখানে আসুন এবং নিজেরাই স্বচক্ষে এই সুন্দর পরিবেশকে উপভোগ করে যান। এখন আমরা চলে এসেছি নবদ্বীপ রানীর ঘাট সংলগ্ন রাধারানী মন্দিরে। এই মন্দিরে রাধাকৃষ্ণের যুগল বিগ্রহ সহ গৌর নিতাইয়ের অপূর্ব বিগ্রহ রয়েছে।
আরতি দর্শন করে এই লাড্ডু গোপালকে কিছুটা দোল খাইয়ে আমরা চলে গেছিলাম এই মন্দিরেরই গুপ্ত বৃন্দাবন দর্শন করতে। এই গুপ্ত বৃন্দাবনের ভেতরে রয়েছে বিভিন্ন ধরনের লীলা এবং পৌরাণিক কাহিনী। রাধারানীর এই মন্দির দর্শন করে এবার আমরা এগিয়ে চললাম নবদ্বীপের মণিপুরে। এই হলো নবদ্বীপের বিখ্যাত গৌড়িয়া মঠ। এই মন্দিরটির প্রতিষ্ঠা করেন আচার্য শ্রীল ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজ। এই মঠ স্থাপনের উদ্দেশ্য ছিল গৌড়ীয় বৈষ্ণব ধর্ম এবং মধ্যযুগীয় বৈষ্ণব সন্ত শ্রী চৈতন্য মহাপ্রভুর দর্শন উপদেশ দান ও গ্রন্থ প্রকাশনার মাধ্যমে প্রচার করা। শ্রী গৌড়ীয় বেদান্ত সমিতি এই মঠেই অবস্থিত। এই গৌড়ীয় মঠ থেকে বেরিয়ে কয়েক পা হেঁটে এসে অপোজিট দিকেই রয়েছে নবদ্বীপ মণিপুরের মণিপুর রাজবাড়ি। কাঁঠাল কাঠ নির্মিত মণিপুরী ঘরানার অনু মহাপ্রভুর বিগ্রহ 1798 খ্রিস্টাব্দ থেকে এখানে মণিপুর রাজপরিবার দ্বারা পূজিত হয়ে আসছে। দোলযাত্রা ও রাস পূর্ণিমায় এখানে অতি সাড়ম্বরে পূজার্চনা করা হয় এবং মণিপুরী নৃত্য পরিবেশিত হয়। এই মন্দির প্রাঙ্গণ বছরের যে কোনো সময় আপনারা দেখতে আসতে পারেন, তবে দোলযাত্রার সময় নবদ্বীপ আসলে মণিপুর রাজবাড়ি এবং রাজবাড়ি সংলগ্ন এলাকা একেবারেই মিস করবেন না। দোলযাত্রার সময় পুরো নবদ্বীপের সাথে সাথে এই রাজবাড়ি চত্বরও খুব সুন্দরভাবে আনন্দে মেতে ওঠে। নবদ্বীপের দ্বিতীয় পর্বের ভিডিওটি এখানেই শেষ হচ্ছে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। আমি আশা করছি প্রথম ভিডিওর মতন নবদ্বীপের এই দ্বিতীয় পর্বের ভিডিওটি আপনাদের মন জয় করে নেবে। আমার চ্যানেলটির সাথে থাকুন। এরপর রাস, দোল উৎসব সবকিছু নিয়েই আমি ভিডিও নিয়ে আসার চেষ্টা করব এবং আমার নবদ্বীপকে আপনাদের সামনে তুলে ধরব। রাধে রাধে।